সই কেবা শোনাইল শ্যামনাম, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। চণ্ডীদাসের এই পদটি কম বেশি সকলের জানা আছে। সেই প্রেমের কথা মধ্যযুগের কবি চণ্ডীদাস অনেক আগেই বলেছিলেন যে প্রেম সর্বশ্রেষ্ঠ। আজকের ক্লাসের বিষয় আমাদের অসুখী একজন কবি হলেন পাবলো নেরুদা। কবিতাটি শুরু হয়েছে একজন এখানে কথকের ভূমিকা গ্রহণ করেছেন। কবিতাটিতে প্রেম এবং যুদ্ধ, এই দুটো বিষয়কে নিয়ে লেখা হয়েছে। কবি চলে যাচ্ছেন বা কথক চলে যাচ্ছেন তার প্রিয়তমাকে ছেড়ে, কিন্তু প্রিয়তমা কিন্তু জানেন না। তিনি মনে করেছেন, প্রিয়তমা ভেবেছেন হয়তো যুদ্ধ থেকে ফিরে আসবে, কিন্তু কথক জানেন তার আর ফেরা হবে না। এরপর দেখা যায় সে যুদ্ধের বীভৎসতা, কেউ রক্ষা বা রেহাই পায় না সে যুদ্ধের ভয়ঙ্কর রূপ থেকে। শিশু, বৃদ্ধ, কারো মুক্তি নেই সে যুদ্ধের করাল গ্রাস থেকে। সকলের মৃত্যু অবশ্যম্ভাবী। পাশাপাশি শহর পরিণত হয় শ্মশানে। তখনও মেয়েটি অপেক্ষায় থাকে, কিন্তু সে জানেই না যে তার প্রিয়তম ফিরে আসবে না। খুব প্যাথেটিক বা একটা দুঃখের কবিতা বলা যায়। ভয়ঙ্করের সঙ্গে দুঃখ, ভয়ঙ্করের সঙ্গে ট্র্যাজেডি বা দুঃখের মিশ্রণ ঘটেছে এই কবিতায়। আচ্ছা, এবার আমরা একটু কবিতার দিকে দেখি। অসুখী একজন, নামটা দেখো, অসুখী অর্থাৎ সুখে নেই, দুঃখে রয়েছে। একজন, কতজন? একজন দুঃখে রয়েছে। এবং কবিতাটি শুরু হচ্ছে দেখো, আমি, উত্তম পুরুষে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে অসুখী একজন কবিতাটি কোন পুরুষে শুরু হয়েছিল? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ? তখন লিখবে উত্তম পুরুষে। আমি তাকে ছেড়ে দিলাম। একটা কথা মনে রাখবে, কবিতা যখন পড়বে, এটা তো একটি যুদ্ধের কবিতা এবং প্রেমের কবিতা। তুমি ভাবো যে তুমি নিজে অনুভব করছো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কোনো একটা দেশ যাচ্ছে। ধরো আমাদের দেশেই এরকম একটা যুদ্ধের আবহ তৈরি হলো, সকল পুরুষকে যুদ্ধে যেতে হচ্ছে, তাদের প্রিয়জন, তাদের বাড়িঘর সবকিছু ছেড়ে তাদের যুদ্ধে যেতে হচ্ছে। এভাবে যদি ভাবতে পারো, কবিতাটার মানে বুঝতে ভীষণ সুবিধা হবে। ধরো আমাদের দেশে এরকম একটা আবহ তৈরি হয়েছে, আমাদের যেতে হচ্ছে আজকে যুদ্ধে, তাহলে কি একটা কঠিন পরিস্থিতি। এরকম অনুভব করে কবিতাটা একটু শোনো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তাকে ছেড়ে দিলাম, লাইনটার মানেটা কি কতটা গভীর। আমি তাকে ছেড়ে দিলাম অর্থাৎ কথক বা কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিয়েছেন, তিনি মনে মনে ছেড়ে দিয়েছেন, কিন্তু সেটা তিনি জানতে বা বুঝতে দিচ্ছেন না। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, সে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি। কবি তাকে ছেড়ে দিয়েছেন, জানেন তিনি এই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে পারবেন না, তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমি চলে গেলাম দূর দূরে, দেখো দূর দূরে, এই জায়গাটা দেখো একটা গ্যাপ তৈরি হয়েছে দূর আর দূরের মধ্যে। অর্থাৎ আমি চলে গেলাম, আমি অনেক দূরে চলে গেলাম, তার প্রিয়তমার কাছ থেকে সে অনেক দূরে চলে গেল। সেই জায়গাটা বোঝার জন্য কতগুলো ডট দিয়ে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে, আমি তাকে ছেড়ে দিলাম অর্থাৎ তার প্রিয়তমাকে বা প্রেমিকাকে ছেড়ে দিচ্ছেন কবি, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। এরপরে কবিতাটার কাঠামোর মধ্যে দেখবে মাঝখানে একটু ফাঁকা রয়েছে, তারপরে এই লাইনটা রয়েছে কি, সে জানতো না, সে মানে মেয়েটি জানতো না আমি আর কখনো ফিরে আসবো না।
মেয়েটি ভাবছে সে আহ অপেক্ষায় থাকবে তার প্রিয়তম একদিন যুদ্ধক্ষেত্র থেকে সত্যি সত্যি তার জন্য ফিরে আসবে। কিন্তু কথক জানেন, কবি জানেন, সে আর কখনো ফিরে আসতে পারবে না। তাহলে এইটুকু আর এইটুকুর অর্থ বোঝা গেল। এবার আমরা পরের অংশটুকু দেখি। এই অংশটুকু দেখো, দুটো লাইন দিয়েছে, আবার মাঝখানে ফাঁকা রেখে আবার দুটো লাইন দিয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে প্রথম দুটো লাইন একটু দেখি আমরা। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এবার মনে হতে পারে যে কবিতাটি তো যুদ্ধের কবিতা বা প্রেমের কবিতা, হঠাৎ করে কুকুরের প্রসঙ্গ কেন এলো, বা একজন গির্জার নান বা সন্ন্যাসিনীর কথা কেন হলো, তারপরেই সপ্তাহ, তারপরেই বছরের প্রসঙ্গ চলে আসছে। অর্থাৎ সময় যে কারোর জন্য অপেক্ষা করে না, সময় যে চলতেই থাকে নিজের নিয়মে, সেই বিষয়টি বোঝানোর জন্য এখানে এই দুটো জিনিস নিয়ে এসেছে। অর্থাৎ একটা কুকুর কি, তার প্রতিদিনের কাজ হলো খাবার সংগ্রহ করা, সে কোনো কিছুর জন্য অপেক্ষা করবে না, অর্থাৎ সময় চলে যাচ্ছে। একজন সন্ন্যাসিনী, যিনি প্রত্যেক দিন কোথায় যাচ্ছেন, গির্জায় যাচ্ছেন সাধনার জন্য, এটা থেমে থাকবে না, সময় চলে যেতেই থাকবে, সে যতই যুদ্ধ হোক আর কিছু হোক। তারপরে লিখেছে 31 সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ এইভাবেই সবকিছু চলছে, কোনো কিছু থেমে নেই। এভাবে সপ্তাহ চলে যাচ্ছে, এভাবে বছর চলে যাচ্ছে। অর্থাৎ কথক যে যুদ্ধে চলে গেছেন, তার জন্য তার প্রেমিকা অপেক্ষায় রয়েছে, কিন্তু বাকি অন্যান্য কাজগুলো কিন্তু থেমে নেই, সব পূর্বের মতোই চলছে। এবার দেখো, এই জায়গাটা ফাঁকা রয়েছে, অর্থাৎ একটু জায়গা ফাঁকা রয়েছে বইয়ের মধ্যে, দেখবে তারপরে আবার দুটো লাইন যে লিখেছে, খুব সাংঘাতিক লাইন, খুব গুরুত্বপূর্ণ দুটো লাইন লিখেছে। এর অর্থ নানাভাবে করা যায়, তো আমরা সহজভাবে একটু তোমাদের বোঝার জন্য বলছি। বৃষ্টিতে ধুয়ে দিল, দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে এখানে বলতে পারি আমরা সময়, সময়ে সবকিছু পরিষ্কার করে দিল। আমার যতটুকু চিহ্ন ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল সময়ের সঙ্গে সঙ্গে। অর্থাৎ সবকিছু আমাকে সবাই প্রায় ভুলেই গেল। তো ভুলে যাওয়ার পরে সেখানে কি হলো? সেখানে হলো ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ একটা সময় অনেকে আমার কথা মনে রাখতো, কিন্তু আজ তাদের ভাবনার মধ্যে আমি আর নেই। আমি তো যুদ্ধে চলে এসেছি, আমি আর তাদের অস্তিত্বের মধ্যে নেই। আমার অস্তিত্ব তাদের কাছে মৃতপ্রায় হয়ে গেছে হয়তো। তাই সেখানে ঘাস মানে হলো তাদের, যারা আমার কাছাকাছি লোক ছিল তারা হয়তো আমাকে ভুলে গিয়ে তাদের চেতনায় নতুন নতুন করে নতুন ভাবনার জন্ম দিচ্ছে। আমার হয়তো ওখানে কোনো স্থান নেই। এই ঘাস জন্মালো, অর্থাৎ নতুন কিছু তাদের ভাবনার মধ্যে জন্ম নিচ্ছে। আমি যুদ্ধের মধ্যে চলে গেছি, আমার কথা কেউ মনে রাখছে না। তাহলে বোঝা গেল, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ কবির অনুপস্থিতিতে বা কথকের অনুপস্থিতিতে তিনি তো যুদ্ধে চলে গেছে, তার জন্য কোনো কিছু বাকি নেই, সব ধারাবাহিকভাবেই চলছে। এবার বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ আমাকে প্রায় সবাই ভুলেই গেল, সময়ের স্রোতে আমার কথা সবাই ভুলে গেল, এবং আমার কথা ভুলে গিয়ে সেখানে তাদের হয়তো ভাবনার মধ্যে নতুন কিছু জন্ম হলো। ঠিক আছে, এবার পরের জায়গাটাতে আমরা যাচ্ছি। এরপরে দেখো, আমি কয়েকটা জায়গা মার্ক করে রেখেছি, আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার মানে মেয়েটির মাথার উপর, তার মানে মেয়েটির মাথার উপর। অর্থাৎ এখানে পাথরকে বোঝানো হচ্ছে সময়ের সঙ্গে। পাথর যেমন একটার পর একটা সাজিয়ে রাখলে, মাথার উপর দিয়ে সাজিয়ে রাখি আমরা পরপর করে, তাহলে তা আমাদের পক্ষে বহন করা যেমন কঠিন হবে, ঠিক তেমনি এখানে বছরগুলো সে মেয়েটির কাটছে এরকম করে কঠিন সময়ের মধ্য দিয়ে। এরপর দেখো ভালো করে, তারপর যুদ্ধ এলো। অর্থাৎ যুদ্ধ যেখানে শুরু হয়েছিল, যুদ্ধ যেখানে শুরু হয়েছিল সেটা তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। আমরা কবিতার মধ্যে পড়লাম যে অনেক আগেই কথক বা কবি এই যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন, তার মাঝখানে অনেকটা সময় কাটলো। এবার যুদ্ধ আর শুধু যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, তার সাধারণ মানুষজনের মধ্যে এবার
ছড়িয়ে পড়ল। বলছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধটা কিসের মতো এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অর্থাৎ আগ্নেয় পাহাড় মানে অর্থাৎ যেখান থেকে লাভা উদগীরণ হয়। লাভা যখন সে আগ্নেয় পাহাড় থেকে উদগীরণ হয়, সেটা যেখান থেকে উদগীরণ হলো তারপরে চারদিকে যেমন করে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই যুদ্ধের আগুন বা রক্তপাত, হানাহানি, সেটা যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষদের মধ্যেও সেই রক্তপাত এবার শুরু হলো। এবার বলছে শিশু আর বাড়িরা খুন হলো। যুদ্ধ সত্যি খুব ভয়ানক। যুদ্ধ কাউকে ছাড় দেয় না, এখান থেকে বোঝা যাচ্ছে। শিশুকেও মরতে হচ্ছে, এটা খুব কষ্টকর ব্যাপার একটা। বাড়িরা খুন হলো। বাড়িরা মানে অর্থাৎ বাড়িরা মানে এটা হতে পারে যে শিশু ছাড়াও যে বাড়িতে আর যারা ছিলেন, অর্থাৎ বাড়ির সকল সদস্যদের মৃত্যু হলো। অর্থাৎ সেই যুদ্ধের করাল গ্রাস থেকে, সেই ভয়াবহতা থেকে, সেই ধ্বংসলীলা থেকে কারো মুক্তি মিলল না, সবাই মারা গেল। এবার দেখো লাইনটা, সেই মেয়েটির মৃত্যু হলো না। এই ব্যাপারটা কেমন হলো? সকলের যদি মৃত্যু হয়, মেয়েটির কেন মৃত্যু হলো না? এটা কি মনে হতে পারে? হয়তো বা মেয়েটির মৃত্যু হয়েছে যে যেভাবে মৃত্যু হয় আর 5টা সাধারণ মানুষের মতো, সেই মেয়েটিরও হয়তো মৃত্যু হয়েছে, কিন্তু কতকের হৃদয়ে মেয়েটির মৃত্যু হলো না, তার হৃদয়ে সে মেয়েটি জীবিত থাকলো। অর্থাৎ মেয়েটি সমান সমান বলতে পারি আমরা তার প্রেম, তার ভালোবাসা, তার ভালোবাসার কখনো মৃত্যু হলো না। এরপরে আমরা পরের লাইনগুলো দেখি কি আছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। ভালো করে লক্ষ্য করো, এই যে এখান থেকে এই পর্যন্ত এই কয়েকটা লাইনের মধ্যে দেবতাদের সম্পর্কে কথা বলা আছে। আর প্রথম যে এই লাইনটা রয়েছে, এটা দ্বারা বুঝিয়ে দিল যে আগুন মানে যুদ্ধের আগুন বা যুদ্ধের সেই ধ্বংসলীলা শুধু আর যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, তা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল। সমতলে মানে দেশের সর্বত্র সেই যুদ্ধের ধ্বংসের আগুন ছড়িয়ে পড়ল। হয়তো কবি পাবলো নেরুদা দেবতাদের প্রতি বিশ্বাসী ছিলেন না, হয়তো তার থেকে তিনি এই দেবতা সম্পর্কে এই কথাগুলো তিনি বলেছেন, তার কারণও তিনি দেখিয়েছেন। এখানে দেখো দুটো বিশেষণ প্রয়োগ করা হয়েছে, শান্ত, হলুদ। অর্থাৎ দেবতারা কোনো রকম অশান্ত না, তারা যেন এত ঝড় ঝঞ্ঝার পরে, এত ধ্বংসর পরেও তারা নির্বিকার, তাই তাদের বলা হচ্ছে শান্ত। বলা হচ্ছে হলুদ। হলুদ শব্দটাকে হয়তো বলা হচ্ছে প্রাচীনত্বের দিক থেকে, অর্থাৎ দেবতারা শুধু আজকে না, দেবতাদের ধারণা বহু প্রাচীন। বা হলুদ শব্দটি দিয়ে আরেকটি অর্থ বোঝানো যায় যে হলুদ শব্দের অর্থ হলো মৃত। অর্থাৎ দেবতাদের শুধু কাজ যেন মন্দিরের মধ্যে বসে থাকা, তারা মৃত প্রায়। তাই তো যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, দেখো এরপরে বলে দিচ্ছে, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাদের অবস্থা খুব করুণ, দেবতাদের অবস্থা। আর তারা স্বপ্ন দেখতে পারলো না। অর্থাৎ এই ধ্বংসলীলা, দেবতার এখানে কেন যেন ভূমিকাই নেই এই ধ্বংসলীলায়, এবং শেষ পর্যন্ত তারাও মন্দির থেকে ধ্বংস হয়ে উল্টে পড়লো। অর্থাৎ দেবতাদের প্রতি একটা অবিশ্বাস এখানে তৈরি করেছেন কবি, এবং তার বাস্তবিক কারণ তিনি দেখিয়েছেন। এই জায়গা দুটো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেবতাদের কেন শান্ত এবং হলুদ বলা হচ্ছে, এভাবে প্রশ্ন আসতে পারে। দেবতাদের শান্ত হলুদ বলার কারণ কেন? আর এদিকে দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কেন তারা
স্বপ্ন দেখতে পারল না। কারণ তারা যে সুস্থ স্বাভাবিক পরিবেশে ছিল, বর্তমানে দেশের অবস্থা তা নয়, ধ্বংস লীলা চলছে দেশের মধ্যে। তাই তারা আর মন্দিরের মধ্যে বসে থাকতে পারল না। অর্থাৎ এখানে যেন একটু ভালো করে ভেবে দেখো, তাদের যেন একটু ব্যঙ্গ করেছে। তাদের দেবতাদের। যে আমরা যখনই বিপদে পড়ি আমরা কার স্মরণ করি? ঈশ্বরের স্মরণ করি। কিন্তু তিনিই আজকে মন্দির থেকে উল্টে পড়ে যাচ্ছেন টুকরো টুকরো হয়ে। অর্থাৎ ঈশ্বরের প্রতি এখানে অনাস্থা প্রকাশিত হয়েছে। ঈশ্বরের প্রতি এখানে অনাস্থা প্রকাশিত হয়েছে। এই বিষয়টা একটু এভাবে দেখতে হবে। এরপরে পরের অংশটা যাচ্ছি। এইবার যে অংশটি রয়েছে সেই অংশটি হলো ফ্ল্যাশব্যাকের অংশ। অর্থাৎ কবি যেন অতীত স্মৃতিতে চলে গেছেন। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেই মিষ্টি বাড়ি। বাড়ি কিরকম ভাবে মিষ্টি হয়? অর্থাৎ মিষ্টি বলতে এখানে খুব প্রিয় হতে পারে বা কবির খুব পছন্দের হতে পারে। সে মিষ্টি বাড়ি অর্থাৎ কবির সেই প্রিয় বাড়ি বা সেই পছন্দের বাড়ি, সেই বারান্দা, বাড়ির সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। বিছানা ঝুলন্ত কিভাবে হচ্ছে? হয়তো দেখা গেল সেই বারান্দার মধ্যে কোনো দোলনা রয়েছে বড় মাপের, সেখানে বিছানার মতো করা আছে, সেখানে কবি অনেক সময় কাটিয়েছেন, তাই তিনি বলেছেন সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, গোলাপি গাছ মানে গোলাপ ফুলের গাছ নয়, হয়তো সেই গাছের পাতা গোলাপি রঙের, তাই বলা হচ্ছে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা। সেই গাছের পাতাগুলো কিরকম? ছড়ানো করতল, অর্থাৎ এই যে এরকম যেন পাতাগুলো। চিমনি, ধোঁয়া নির্গত করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে চিমনি। প্রাচীন জলতরঙ্গ, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। প্রাচীন জলতরঙ্গ, জলতরঙ্গ কি? যে একটি বাদ্যযন্ত্র, সে বাদ্যযন্ত্র কিরকম? যে বাটির উপর, মূলত ব্রোঞ্জ বা চীনামাটির তৈরি বাটির উপরে, বাটির মধ্যে জল দিয়ে একটা কাঠের লাঠিতে সেখানে আঘাত করে করে, ঠিক আছে, একটা বাজনা সৃষ্টি করা হয়, একটা শব্দের সৃষ্টি করা হয়। একটা বাদ্যযন্ত্র হিসাবে এই জলতরঙ্গকে বিভিন্ন জায়গায় রাখা হয়। অনেক পুরনো বাড়িতে এই জলতরঙ্গ একসময় ছিল। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। বলছে এগুলো যা কিছু ছিল এখানে সব ধ্বংস হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এবার ভাবনা আসতে পারে বা প্রশ্ন আসতে পারে যে কবি তো ছিলেন না, তার বাড়ি বা তার এত কিছু কিভাবে চূর্ণ হয়ে গেল বা আগুনে জ্বলে গেল, তিনি কিভাবে জানলেন? এর উত্তরে বলা যেতে পারে যে তিনি তো যুদ্ধক্ষেত্রে গেছেন, তিনি দেখেছেন যুদ্ধের ধ্বংসলীলা, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। তাহলে তার বাড়ি বা তার সেই প্রিয় বা মিষ্টি বাড়ি বা তার বাড়ির যা কিছু রয়েছে তা কিভাবে অক্ষত থাকবে? তাই সেগুলি ধ্বংস হওয়াই স্বাভাবিক। তাই তিনি এভাবে বলেছেন, সে মিষ্টি বাড়ি, সে বারান্দা যা কিছু আছে তার সব ধ্বংস হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ লাইনগুলো। এবার শহরের বর্তমান অবস্থার বর্ণনা দিয়েছেন, যুদ্ধের ফলে শহরের কি রূপ হয়েছে, পরিণতি হয়েছে। শহর হয়েছে শ্মশানে যেন পরিণত। যেখানে ছিল শহর সেই শহর আর চেনা যাচ্ছে না। যুদ্ধের ধ্বংসলীলায় সেখানে কি দেখা যাচ্ছে? কাঠ কয়লা, যেন শ্মশানে পরিণত হয়েছে শহর। দোমড়ানো লোহা, অর্থাৎ লোহার যা কিছু জিনিসপত্র ছিল তা যেন দোমড়ানো, অর্থাৎ এলোমেলো, বিক্ষিপ্ত, বিকৃত রূপ নিয়েছে। মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, যে মৃত পাথরের মূর্তি মানে যে অনেক রকম ভাস্কর্য থাকে শহরের মধ্যে, সেগুলোকে
ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো মাথাটা হয়তো অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে, সেই মূর্তির মাথাটা, অর্থাৎ তার সেই সৌন্দর্য আর নেই মূর্তির। এক কথায় এই শব্দগুলোর ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধের বীভৎসতা এবং শহর যে শ্মশানে পরিণত হয়েছে তাই বোঝানো হচ্ছে। আর এই লাইনটা গুরুত্বপূর্ণ, রক্তের একটা কালো দাগ। রক্তের দাগ কালো কিভাবে হয়? রক্ত শুকিয়ে গেলে কালো হয়। তো অনেক রক্তপাত ঘটেছে শহরে এবং সেই রক্তগুলো শুকিয়ে কালো রং হয়ে গেছে। আর লাস্ট লাইনটা, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? যে মেয়েটিকে কবি ছেড়ে এসেছেন। দেখো, প্রথমেই বলেছিলাম যে এটি একটি যুদ্ধ ও প্রেমের কবিতা। যুদ্ধের বর্ণনা রয়েছে নানাভাবে, যুদ্ধের বর্ণনা রয়েছে, কিন্তু সে মেয়েটির যে কথাটি রয়েছে, অর্থাৎ মেয়েটি যে কবির ভালোবাসার পাত্রী, অর্থাৎ প্রেম, এই এত ধ্বংসলীলার পরও কিন্তু তার মৃত্যু হয়নি। কবির হৃদয়ের মণিকোঠায় সেই মেয়েটি আজও অবস্থান করে। শহর ধ্বংস হয়ে গেছে, বাড়ি ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটি কবির হৃদয় এখনো আছে এবং কবি ভাবছেন হয়তো মেয়েটি তার অপেক্ষায় এখনো রয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত প্রেম জয়ী হয়েছে, যুদ্ধ নয়। শেষ পর্যন্ত প্রেম বা ভালোবাসা জয়ী হয়েছে। কবিতাটাকে এভাবে যদি পাঠ করা যায় কয়েকবার করে, আর অসুবিধা হবে না। কবিতাটা বইয়ের মধ্যে একবার দেখবে, তারপরে এই ভিডিওটা একবার করে শুনবে, কয়েকবার দেখলে কবিতাটার বিষয়বস্তু সম্পর্কে আর অসুবিধা থাকার কথা নয়। এরপর আমরা কবি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই, তাহলে আর এই অসুখী একজন কবিতা থেকে যা কিছু প্রশ্ন আসুক আমরা পারবো। আচ্ছা, এখানে আগে কিছু জিনিস আমি লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সময়টা কম লাগে। প্রথমে মনে রাখতে হবে, অসুখী একজন যে কবিতাটি আমরা আলোচনা করছি সেটি একটি অনুবাদমূলক কবিতা। অর্থাৎ এই কবিতাটা পাঠ করলে আমরা দুজন কবির নাম পাচ্ছি। একজন হলেন যিনি কবিতাটা রচনা করেছেন, আর যিনি অনুবাদ করেছেন। যিনি রচনা করেছেন তার নাম হলো পাবলো নেরুদা, আর অনুবাদক বা তর্জমা যিনি করছেন তার নাম কি? নবারুণ ভট্টাচার্য। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। অসুখী একজন একটি মৌলিক কবিতা কিন্তু নয়, এটি একটি অনুবাদমূলক কবিতা। এবার পাবলো নেরুদা সম্পর্কে যদি আমরা জানি, তিনি একজন কি? চিলিয়ান কবি, চিলিয়ান ভাষার কবি। এবং তার এই যে নামটা রয়েছে পাবলো নেরুদা, এই নামের উৎস সম্পর্কেও দেখবে বইয়ের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? যে চেক লেখক, চেক ভাষায় একজন লেখক রয়েছেন, তার নাম হলো জা নেরুদা। আর একজন নাম রয়েছেন কি? পাবলো পিকাসো, চিত্রশিল্পী। এই যে জা নেরুদা, পাবলো পিকাসো, এই দুটো নাম থেকে তিনি এই যে পাবলো আর হলো নেরুদা, এই নাম দুটো সংগ্রহ করেছেন বলা হচ্ছে। এই দুটো নাম এই জায়গা থেকে তিনি নিয়েছেন, কিন্তু তার প্রকৃত একটি নাম রয়েছে। পরীক্ষা আসতে পারে যে পাবলো নেরুদার প্রকৃত নাম কি, তখন আমরা লিখবো নেতালি রিকার্দো রেন্স বাসোয়ালদো। হলো। এবার পাবলো নেরুদা সম্পর্কে সংক্ষেপে, খুব জটিল ভাবে না, একদম সহজ ভাবে কয়েকটা জিনিস একটু চোখ বুলিয়ে নেবে। আমি এখানে লিখে রেখেছি, একটু দেখে নাও। যে নোবেল পুরস্কার তিনি কখন পাচ্ছেন, এবং তিনি কিন্তু সাহিত্যে অবশ্যই মনে রাখতে হবে যে পাবলো নেরুদা নোবেল পুরস্কার কোন বিষয়ে পেয়েছেন? সাহিত্যে পেয়েছেন। কত সালে? 1971 সালে পেয়েছেন। এখানে আমি কয়েকটা সংখ্যা দিয়ে তার যে কাব্য গ্রন্থগুলো রয়েছে সেগুলো আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। 8টি রয়েছে। কি কি রয়েছে? 20টা প্রেমের কবিতা, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্ব সঙ্গীত, চিলির পাথর, ওয়াকিন মুরিয়েতার গরিমা ও মৃত্যু। 7 নম্বর হলো ক্যাপ্টেনের কবিতা। 8 নম্বর হলো শীতের বাগিচা। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো একটু বারবার করে দেখে নেবে। হলো। এরপরে চলে আসি আমরা নবারুণ ভট্টাচার্য সম্পর্কে। তিনি একজন বাংলার কবি, বাঙালি কবি। মহাশ্বেতা দেবী একজন বিখ্যাত লেখিকা এবং বিজন ভট্টাচার্য একজন বিখ্যাত নাট্যকার। তিনি এই মহাশ্বেতা দেবী এবং বিজন ভট্টাচার্যের সন্তান হলেন নবারুণ ভট্টাচার্য।
তিনি এই কবিতাটি অনুবাদ করেছেন, নিজে লেখেননি, অনুবাদ করেছেন। এই অনুবাদের মধ্যে গুরুত্ব রয়েছে। অনুবাদ বিষয়টা কি? অনুবাদ মূলত দুই প্রকার হয়, অনুবাদ আর ভাবানুবাদ। তো এটি একটি ভাবানুবাদমূলক কবিতা। আক্ষরিক অনুবাদকে সাহিত্যের মধ্যে তেমন গুরুত্ব দেওয়া হয় না। বোঝা গেল? অনুবাদ কোন অনুবাদ এটি? যে এটি বলতে হবে ভাবানুবাদ। এবার নবরুণ ভট্টাচার্য দ্য আনহ্যাপি ওয়ান একটি ইংরেজি কবিতা রয়েছে, সেখান থেকে এই অসুখী একজন কবিতাটাকে তিনি বাংলায় করলেন। কিন্তু তার মূল কবিতা বা মূল কাব্যগ্রন্থের নাম জানতে হবে, সেটা হলো এক্সট্রা ভাগারিয়া। এই শব্দটা একসঙ্গে হবে, এক্সট্রা ভাগারিয়া। কিন্তু মূল কাব্যগ্রন্থ থেকে তিনি, ঠিক আছে, মূল কাব্যগ্রন্থ অর্থাৎ পাবলো নেরুদা যে মূল কাব্যগ্রন্থ সেটি হলো এই যে এক্সট্রা ভাগারিয়া। এর মধ্যেই কবিতাটি রয়েছে, দ্য আনহ্যাপি ওয়ান। সেখান থেকে নবরুণ ভট্টাচার্য বাংলায় অনুবাদ করলেন কি নামে? অসুখী একজন। এবং নবরুণ ভট্টাচার্য যে বিদেশি কবিতাগুলো বা বিভিন্ন কবিতাগুলো অনুবাদ করেছেন, সেগুলো তিনি একটা অনুবাদমূলক কাব্যগ্রন্থ লিখেছেন, সেটির নাম হলো বিদেশি ফুলের রক্তের ছিটে। সেখানে এই কবিতাটি রয়েছে, অসুখী একজন। এবার যদি পরীক্ষা আসে ধরো যে অসুখী একজন কবিতাটি মূল রচনার নাম কি, তখন আমরা লিখবো নবরুণ ভট্টাচার্যের লেখা বিদেশি ফুলে রক্তের ছিটে। যদি বলে এই কবিতাটি আসলে কোত্থেকে অনুবাদ করা হয়েছে, তখন আমরা দেবো এখান থেকে, তখন প্রসঙ্গ চলে আসবে পাবলো নেরুদার কথা। অর্থাৎ সহজভাবে বলতে গেলে এই অসুখী একজন কবিতাটি যখন আমরা পড়বো, তখন পাবলো নেরুদা এবং নবরুণ ভট্টাচার্য এই দুজন কবি সম্পর্কে এই ছোট ছোট বিষয়গুলো বা তথ্যগুলো একটু মনে রাখলে এখান থেকে যা প্রশ্ন আসুক না কেন তুমি পেয়ে যাবে। তাহলে কি, এই যে তার নামের উৎসটা, তার প্রকৃত নাম কি, তিনি কটা গ্রন্থ লিখেছেন, কবিতা কাব্যগ্রন্থ লিখেছেন, তার মূল রচনাটার নাম কি, নবরুণ ভট্টাচার্য এই অসুখী একজন কবিতাটি কোত্থেকে নিয়েছেন, এই কয়েকটা ছোট ছোট বিষয় যদি তোমরা মোটামুটি মনে রাখতে পারো, তাহলে এখান থেকে বিশেষ করে কবি সম্পর্কে বা কবিতা সম্পর্কে যা কিছু তথ্য আসুক না কেন তোমরা পারবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ভালো করে এটাকে দেখো, আশা করি অসুবিধা হবে না।